দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্প শ্রীমতী অনিন্দিতা চ্যাটার্জির লেখা সবের সাক্ষী। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। গল্প পাঠে দীপম, অন্যান্য চরিত্রে শ্রীমতী সাথী, প্রিয়া, সঞ্জয়বাবু, সাগ্নিক, শ্রীমতী সুজাতা, দীপম এবং চয়ন। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প সবের সাক্ষী। এই একঘেয়েমি জীবনের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টায় কাল বিষ্ণুপুর যাচ্ছি বন্ধু রতনের বাড়ি। অনেকগুলো দিন ধরে এই মস্তকের ঘণ্ট বানিয়ে চলেছিল এই শেয়াল পণ্ডিতটা ওর বাড়ি কিছুদিন ঘুরে আসার জন্য। রতনের যৌথ পরিবারের মধ্যে হঠাৎ একান্তে যেতে বড়ই ইতস্তত বোধ হয়, তাই তো বন্ধু তপনকে রাজি করিয়েছি সাথে যাওয়ার জন্য। না, তপন আপত্তি করেনি, তাই আগামীকাল আমাদের যাত্রা শুরু হবে। হাওড়া থেকে বিকেল 4:50 ট্রেন, তাই দুপুরের খাওয়া শেষ করে তপনকে সাথে নিয়ে 4টে নাগাদ উপস্থিত হলাম হাওড়া স্টেশনে। একটা জলের বোতল, 2 প্যাকেট বিস্কুট আর একখান ম্যাগাজিন কিনে উঠে বসলাম ট্রেনে। 3 ঘন্টা সফর, সাথে যখন একজন সঙ্গী আছে তখন সময় দৌড় ভালোই হবে। তপনকে রতনের ব্যাপারে বলতে বলতে যাত্রা শুরু করলাম। সে ভীষণ চালাক ছিল, তাই সবাই ওকে শিয়াল পণ্ডিত বলতাম। ছোটবেলার খুনসুটির গল্প খানিকক্ষণ চলল, তারপর চোখ দুটো জানলার ওপারে রেখে দুজনেই বসলাম। গাছ এবং ঘরবাড়িগুলি প্রাণপণে ছুটে চলেছে, জানি না কিসের তারায়। শীতের বিকেল, সূর্যটাও ডুবতে বেশি সময় নিল না। 5টা বাজার পরই অন্ধকার গেলে বসল বাইরের জগৎটাকে। এই সব কিছু উপভোগের মধ্যেই এসে গেল গন্তব্য। তখন প্রায় 8:15। স্টেশনে পা রাখা মাত্র পকেটের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফোনটা বেজে উঠল। রতনের ফোন ভেবে বার করলাম, কিন্তু না, ফোনটা মায়ের। পৌঁছেছে কিনা তারই খোঁজ নিচ্ছিল। তপনকে সঙ্গে নিয়েই এগোতে থাকলাম। রতন বলেছিল স্টেশন থেকে ভ্যানে উঠে মিনিট 20 লাগবে মধুবন পৌঁছতে, তারপর মিনিট 15 হাঁটা পথ। রাস্তায় কাউকে জিজ্ঞেস করলেই নাকি সে পথ দেখিয়ে দেবে। সেই ভেবেই এগোলাম আমরা। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম অদৃশ্য ভ্যানের ভ্যান রিক্সা স্ট্যান্ড। অগত্যা চায়ের দোকানে গিয়ে বসলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, বলছি ভ্যান চলছে তো? আমাকে কেমন আপাদমস্তক মেপে নিয়ে চায়ের দোকানের লোকটা বলল, বাবুরা নতুন মনে হচ্ছে যে। হ্যাঁ, ওই বিমল কুমার চ্যাটার্জির বাড়ির ছোট ছেলের বন্ধু আমি। আমার মুখে উত্তরটা শুনেই তিনি যেন চমকে উঠলেন। তারপর বললেন, বিমল বাবুর বাড়ি? বেছে বেছে আজকের দিনটি এলেন বাবু। কেন, আজকে কি হয়েছে? আসলে ওদের বাড়িতে যে মেয়েটি ছিল, মানে বিমল কুমারের কন্যা, আজই তো গলায় দড়ি দিয়েছে শুনলাম। চমকে উঠলাম, বললাম, সে কি, কি বলছেন? শুধু দিদি আর নেই? মেয়েটি বড়ই ভালো ছিল, তবে তবে শুনেছি ওর মাথায় নাকি ব্যায়ামও ছিল। বাড়ি থেকে বেরোতে দেখিনি, কয়েক বছর হয়ে গেল। কথাগুলো শুনে সাথে সাথে রতনকে ফোন করলাম। ফোনটা বারবার বেজে গেলেও কিছুতেই ফোন ধরল না সে। তপন বলল, ভাই, আর ওই বাড়ি গিয়ে লাভ নেই, চল পরের ট্রেন ধরে বাড়ি ফিরে যাই। মাথা খারাপ নাকি? ওই লোকটার দেওয়া খবর আদৌ সত্যি কিনা তা না জেনেই চলে যাব? আর এমনিও এমন খারাপ সময় বন্ধুরা পাশে দাঁড়াবে না তো আর কে দাঁড়াবে?
রতনের পরিবারের আর কাউকে না চিনি। এই দিদিটার সাথেই একমাত্র হোস্টেলের প্রোগ্রামে একবার আলাপ হয়েছিল। মনটা খারাপ লাগছে রে। তপন রাজি হলো আমার কথায়, বলল, ঠিক আছে চল, তবে সৎকার শেষ হলেই কিন্তু সোজা বাড়ি। এত কথার মাঝে ভ্যান স্ট্যান্ডে একটা ভ্যান এসে দাঁড়ালো। দৌড়ে গেলাম সেই দিকে, বললাম, আরে ও দাদা, চলো তো মধুবন। বলছি, গাড়ি কি আর একটু এগোনো যাবে? মানে বিমল চাটুর্যের বাড়ি যাব। হ্যাঁ বাবু যাব, কিন্তু 50 টাকা লাগবে তাহলে। তার কথায় সম্মতি জানাতেই এগোলো ভ্যান গাড়িটা। লালমাটির সরু রাস্তার দুই ধারের গাছগুলির মাঝ দিয়ে এগিয়ে চললাম আমরা। মনটা ভীষণ ভারী লাগছে। আকাশপানে তাকাতেই দেখলাম শীতের রাতেও মুখ ভারদার। খানিক বিদ্যুৎও চমকাচ্ছে, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে। এইবার ভ্যান রিক্সা ডান দিকে ঘুরতেই খানিক লোকের ভিড় চোখে পড়ল। সেইখানেই দাঁড়ালো ভ্যানটি। পকেট থেকে 50 টাকা বার করে তার হাতে দিলাম। বাড়ির দরজায় পা রাখতেই মৃদু কান্নার শব্দ কানে নাড়া দিল। তখন আর বুঝতে অসুবিধে হলো না যে এই বাড়িতে সর্বনাশটা সত্যি সত্যিই ঘটেছে। বাড়ির মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম রতন কোথায়। ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে রতন নেমে আমাকে জড়িয়ে ধরল। কি হয়ে গেল রে সুমন? দিদি নিজেকে শেষ করে দিল রে। আমরা কিছু বুঝতেই পারলাম না। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, রতন, নিজেকে সামলাতে হবে ভাই। তুই এমন করলে কাকু কাকিমাকে কে সামলাবে? পাশে তপনকে দেখিয়ে তার পরিচয় দিলাম রতনকে। রতন নিজের চোখের জল মুছে বলল, এমন সময় এলে তুমি, কিছু মনে করো না। আসলে আমাদের মানসিক অবস্থা এখন। কথা শেষ হওয়ার আগেই তপন বলল, ছি ছি, এসব ভাবার সময় এখন নয়। আচ্ছা, দিদি কোথায়? রতন ইশারা করে পাশের একটা দরজা দেখালো। ঘরটিতে ঢুকে দেখলাম বডি তখনও সিলিং ফ্যানে একটা গোলাপি ওড়নায় জড়িয়ে ঝুলছে। আচ্ছা, কখন ঘটেছে? বডি এখনো নামানো হয়নি যে? পুলিশকে খবর দিয়েছিস? দুপুরে খাবার খাওয়ার পর যখন সবাই নিজের নিজের ঘরে বিশ্রাম নিতে চলে গেছি, তখনই দিদি। শক্ত হতেই হবে রতন। কাকু কাকিমার কথা ভাবতো। ওদের এই বয়সে কি যন্ত্রণাই না সহ্য করতে হচ্ছে। ঘরের চারপাশটা একবার চক্ষু ভ্রমণ করলাম, যদি কোনো সুইসাইড নোট চোখে পড়ে। না, তা পড়ল না। কিন্তু লাশ নামানোর পরই দিদির চুড়িদারের বুকের কাছে একটু অস্বাভাবিক লাগলো, যেন কিছু একটা জামার আড়ালে লুকোনো আছে। এমন সময় পুলিশবাবু উপস্থিত। আমাকে দেখেই বড়বাবু বলে উঠলেন, আরে সুমন বাবু যে, আপনি এখানে? একটু ইতস্তত হয়ে কথা ঘুরিয়ে বললাম, আসলে আমি এই বাড়ির ছোট ছেলের বন্ধু, সেই সূত্রেই আসা এখানে। আপনারা একে অপরকে চেনেন বুঝি? পুলিশবাবু কিছু বলার আগেই বললাম, আরে হ্যাঁ হ্যাঁ, আসলে একটা স্পোর্টস শোতে ওনার সাথে আলাপ হয়েছিল। এর মধ্যে বডিটা মাটিতে নামানো হয়েছে। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর বডি পোস্টমর্টমের জন্য পাঠানোর উদ্দেশ্যে স্ট্রেচারে করে ঘরের বাইরে আনা হলো। এমন সময় কাকিমা চাপটে ধরল মেয়েকে। এমন দৃশ্য সত্যি মর্মান্তিক। পুলিশবাবু বললেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আত্মহত্যা, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট না দেখে কিছুই ফাইনাল বলা যাবে না। আপনাদের মধ্যে কেউ একজন চলুন আমার সাথে। রতনই এগোলো। আমি বললাম, আচ্ছা বলছি, আমিও আসতে চাই যদি আপত্তি না থাকে। বলছি আপনারা এগোন, আমরা গাড়িতেই আসছি। বেরোনোর আগে একবার বাড়িতে উপস্থিত সদস্যদের মুখগুলো ভালো করে নজরবন্দি করে বেরোলাম। রতন একটা কালো রঙের মোটর সাইকেল বার করলো। রতনের পেছনে আমি আর সাইড সিট দখল করলো তপন।
ধূসর রঙের আকাশ চন্দ্রতারাকে আড়াল করে রেখেছে। রাস্তা খুব একটা ভালো নয়, তবে মোটর সাইকেলটি ভালোই চলছে। অ্যাম্বুলেন্সের পিছন পিছন মর্গ যখন পৌঁছালাম তখন প্রায় রাত 11টা হবে। পুলিশবাবু বললেন, প্রসিডিওর শেষ হতে সময় লাগবে বুঝলেন। দুজন কাজ করে এখানে, আজ একটু কাজের চাপ কম, তাই দুজনেই খেতে বেরিয়েছে। চলে আসবে এক্ষুনি। চলুন, আর সামনে চায়ের দোকান আছে, ওখানেই গিয়ে বসি। এই সুযোগটাই খুঁজছিলাম। বললাম, তোরা যা, বুঝলি, মরা নাকি ফেলে রাখতে নেই শুনেছি, ছুঁয়ে থাকতে হয়। আমি থাকছি। ছি ছি, আমি থাকতে তুই কেন? এটা খারাপ দেখায় ভাই। আমি কি এইটুকুও করতে পারি না? রতন রাজি হলো। ওরা বেরোতেই বডির উপর থেকে সাদা কাপড়খানা খুলতেই চমকে উঠলাম। দিদির ঠোঁটের পাশে রক্ত। মনে মনে ভাবলাম, অনেক সময় দাঁতের চাপে জিভ কেটে যায় শুনেছি। সেখান থেকেই হয়তো। 4-5টা চোখ বুলিয়ে দেখে নিয়ে দিদির জামাটা স্বচ্ছ মনে সরিয়ে বার করলাম একটা চিরকুট। ধীরে ধীরে সেটা খুললাম। বট গাছের ছায়ার নিচে কৃষ্ণচূড়া ফুল, কোষ্টি কালো পাথর ঠেসে রয়েছে মাথার চুল, ভুবন ভরা ফুলের মাঝে রয়েছে যে এক কুড়ে, রক্তের টান সেথায় আছে যত্ন পাতায় মুড়ে। হঠাৎই একজন মর্গের কর্মী বডি নিতে এলো। ওই মুহূর্তে মনে হলো চিরকুটটা কিছুটা অসঙ্গতি প্রকাশ করছে। এই মুহূর্তে কারোর হাতে লাগা ঠিক হবে না, নিজের কাছেই রাখলাম। এবার আমি নিজের পরিচয় দিই। আমি সুমন রায়, পেশায় ইঞ্জিনিয়ার, তবে নিজের শখের বশে বাড়ি ও বন্ধু মহলকে আড়ালে রেখে সেন্ট্রাল ডিটেকটিভ স্কুলের সদ্য ট্রেনিংপ্রাপ্ত একজন গোয়েন্দাও বটে। অ্যাসিস্ট্যান্ট হিসাবে অনেকগুলো কেস সলভ করলেও একাকী গোয়েন্দাগিরির স্বাদ এখনও মেলেনি। তাই তো পুলিশবাবু আমাকে চিনতে সময় নেননি। মুম্বাইতে অশোক দেব রায়ের পুত্র স্পোর্টস ডেতে ময়দানে কিডন্যাপ হয়। সেই কেসটা সলভ করার সময় ওনার সাথে পরিচয় হয়েছিল। এখানেও আমার যেন কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছে। এইদিকে পুলিশ আর বন্ধুরা এসে হাজির। বললাম, হ্যাঁ, বডি নিয়ে গেছে ভেতরে, বুঝলি। সব প্রসিডিওর শেষ হতে সময় লাগবে, তাই আমরা বাড়ি ফিরে এলাম। কাল সকালে বডি ছাড়বে, তারপর সৎকার্য। রতনের বাড়ি যখন ফিরলাম তখন রাত 2টো বাজে। শার্ট প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে শুলাম। তপন বলল, আচ্ছা ভাই, তুই কি বুঝছিস বলতো? কি আর বুঝবো? না মানে, একটা মহিলা তো নিজেকে এমনি এমনি এইভাবে শেষ করবে না। আমার মনে হয় জানিস তো, ভেতরে না একটা গল্প আছে। থাকতেই পারে। তবে এই মুহূর্তে ঘুমটা বেশি জরুরি। না বকে ঘুম দে। 3:15 নাগাদ ফোনটা বার করলাম। বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরিয়ে ফোন করলাম প্রফেসর বক্সিকে। প্রফেসর অঞ্জন বক্সি। অঞ্জনদার সাথে কনসাল্ট করে ঠিক হলো আমি ভোর হতেই পুলিশবাবুকে চিরকুটটি সহ নিজের সন্দেহের কথা জ্ঞাত করব। তারপর ওনার যদি সম্মতি থাকে তাহলে বাকি তদন্ত ওই বাড়ির মধ্যে থেকেই করব। আর ওইদিকে প্রফেসর বক্সি অর্থাৎ অঞ্জনদা আমাকে সাহায্য করবে এবং পেপার ওয়ার্কগুলো তৈরি করে রাখবে, যাতে আইনিভাবে তদন্তে সব রকম সাহায্য মেলে। বাকি রাতটুকু সামান্য ঘুমিয়ে নিলাম। ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়লাম। পুলিশ স্টেশন পৌঁছে পুলিশবাবু অর্থাৎ শেখর গাঙ্গুলির খোঁজ করে তার কোয়ার্টারে উপস্থিত হলাম। উনি তখন খবরের কাগজ উপভোগ করতে ব্যস্ত। আমাকে দেখেই উনি বলে উঠলেন, আরে সুমন বাবু যে, আসুন আসুন, বসুন। এই কে আছো? আরেক কাপ চা আনো। ব্যস্ত হবেন না, খুব দরকারে এসেছি। পকেট থেকে চিরকুটটা বার করে বললাম, কাল একটা অন্যায় করে ফেলেছি জানেন। বডির জামার আড়ালে এটা ছিল, তদন্তের লোভে সরিয়ে ফেলেছিলাম। চিরকুটটা খুলে শেখরবাবু পড়লেন।
বট গাছের ছায়ার নিচে কৃষ্ণচূড়া ফুল, কোষ্ঠী কালো পাথর ঠেসে রয়েছে মাথার চুল, ভুবন ভরা ফুলের মাঝে রয়েছে যে এক কুড়ে, রক্তের টান সেথায় আছে যত্ন পাতায় মুড়ে। এ কি ছন্দ ছাড়া অর্থ তো কিছুই বুঝলাম না ভাই। অনেক সময় খুব সহজ জিনিসও চোখে কঠিন মনে হয়। যাই হোক, আপনি আগে বলুন, আমি যদি একটু তদন্ত চালাই, আপত্তি নেই তো? আরে আমার আবার আপত্তি কিসে? তবে আপনি যে ডিটেকটিভ সেই কথাটা গতকাল বলতে দিলেন না যে। আপনি যেটা খেয়াল করেছেন, আসলে বাড়ির আপত্তিতে গোয়েন্দা হওয়ার স্বাদ নিচ্ছি। আর এমনিও ডিটেকটিভ যত আড়ালে থাকবে তদন্ত ততই সহজ হবে, তাই নয় কি? আমার কথায় সম্মতি জানিয়ে শেখরবাবু বললেন, তা ঠিক কথা। তবে জানেন তো, মেয়েটি পাগল ছিল শুনেছি। তার লেখা ছড়া নিয়ে কঠিন খাটনি খাটা কি ঠিক হবে? পাগল ছিল? আচ্ছা বলছি, আপনি কতটা জানেন বলুন তো ওই পরিবারটির ব্যাপারে? বিমল চাটুর্য এই চত্বরে একজন নাম জানা ব্যক্তি। কাপড়ের কলের ব্যবসা, তাও আবার মন্দ নয়। যতদূর মনে পড়ছে পরিবারে 8 জন সদস্য। আচ্ছা, কে কে? ওই তো বিমলবাবু আর ওনার স্ত্রী, 3 ছেলে 1 মেয়ে, আর প্রথম 2 ছেলে বিবাহিত, কিন্তু কারোরই কোনো সন্তান নেই। আজ তাহলে পরিচয়টা সারতে হবে, বুঝলেন? বাই দ্য ওয়ে, পোস্টমর্টমের রিপোর্ট কখন পাওয়া যাবে? আর বডি কখন ছাড়বে? আরে আজ দুপুরের মধ্যেই সব হয়ে যাবে। বুঝলাম। আচ্ছা, এখন চললাম, বুঝলেন? আবার দুপুরে দেখা হবে। আর খুব ভালো হয় যদি আমার পরিচয় আর আমাদের কথোপকথনগুলো একটু গোপন করে রাখেন। আরে আপনি একদম চিন্তা করবেন না এ বিষয়ে। রতনের বাড়ি ফিরলাম। সংসারটা কেমন থমকে রয়েছে। রতন বলল, কিরে, কোথায় গেছিলিস? এনে চা খা। বলছি, ওখান থেকে ফোন করেছিল বুঝলি, দিদিকে ওই 12টা নাগাদ ছাড়বে। কিছু না রে, মনটা ভালো লাগছিল না, তাই চোখ খুলতেই একটু শরীরে খোলা বাতাস ছুঁয়ে এলাম। এমন সময় একজন ভদ্রলোক উপস্থিত হলেন। ঢলা জিন্স, টি শার্ট আর হাতে একখান ছোট্ট ব্রিফকেস। ঘরে প্রবেশ করেই রতনের বাবাকে আঁকড়ে ধরলেন। কি হয়ে গেল বাবা? বোন এইভাবে আমাদের ছেড়ে চলে গেল। ওর মনে যে কি চলছিল সেটাও তো একবার জানতে দিল না আমাদের। রতন কানের কাছে এসে ফিস ফিস করে বলল, এটা আমার মেজদা, ব্যবসার কাজে জামশেদপুর গেছিল। আর তোর বর্দা? গতকাল রাতে কাউকে হুইল চেয়ারে দেখেছিস? একটু ভেবে নিয়ে তারপর বললাম, হ্যাঁ, দেখেছিলাম তো। উনিই বর্দা। 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে কোমরের পরের অংশ প্যারালাইসিস হয়ে যায়। ভেরি স্যাড। তা ছেলে মেয়ে আছে? না রে, এই বাড়িতে কোনো বাচ্চা নেই। তুই আসার দিনই এমন একটা ঘটনা হয়ে গেল যে তোকে ভালো করে সবার সাথে আলাপই করাতে পারলাম না। বেলা গড়ালো। বডি পাওয়া গেল ওই 1:45 নাগাদ। তারপর সৎকার অন্ত হতে হতে 4:10। তপন ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে, আমাকেও গোছানোর পরামর্শ দিয়েছে। তবে ও কি জানে আমার এখান থেকে গেলে যে চলবে না? তাও এগোলাম। একটা আশা আছে এখনো। সোজা চলে গেলাম কাকিমার ঘরে। পায়ে হাত দিয়ে একটা প্রণাম করে বললাম, কাকিমা, আমরা আসছি, আপনি শক্ত হন, সময়ের সাথে সবই ঠিক হয়ে যাবে। কাকিমা মুখ তুলে আমার দিকে খানিক চেয়ে বললেন, কোথায় যাচ্ছ? ফিরে যাচ্ছি বাড়ি, কলকাতা। ওমা, সে কি? তোমরা শ্মশানে গেছো? 3 দিনের কাজে তোমরা না থাকলে আমার মেয়ের যে শান্তি হবে না। মা, ওদের আটকিও না, ওরা অনেক ব্যস্ত মানুষ। আরে না না, দিদির আত্মার শান্তির জন্য আরও 2-3 দিন থাকতেই পারি। তপন আমার দিকে ভুরু কুচকিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল।
পুনরায় ঘরে ঢুকে বলল, সত্যি তুই পারিসও বটে, কাজের নিমন্ত্রণ খাবি বলে রয়ে গেলি? ছি, তুই না শিক্ষিত ছেলে। আরে না রে, ওরমভাবে বলিস না। কাকিমাকে না করতে পারলাম না। এইখানে যে থাকতেই হবে, না হলে আসল কালপ্রিটের খোঁজ মিলবে কি করে? পোস্টমর্টমের রিপোর্ট বলছে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু, তবে ধস্তাধস্তিও হয়েছে মৃত্যুর আগে। সেটা কি দড়িতে ছোলার স্ট্রাগল নাকি অন্য কিছু, সেটা সময় বলবে। সন্ধেবেলা পরিবারের সকলেই একসাথে বসার ঘরে বসে আলোচনা করছে দিদির কাজের বিষয় নিয়ে। একজন শুধু নেই, বড় বৌদি। জিজ্ঞেস করতে বলল, ওনার নাকি মানসিক অবস্থা ভালো নয়, একটু মস্তিষ্ক বিকৃতিও হয়েছে স্বামীর অ্যাক্সিডেন্টের পর। মনে কেমন একটা খটকা লাগলো। একই বাড়িতে দুটো মানুষ পাগল হয় কি করে? একজন পাগল তো হাতছাড়া হয়ে গেল, দেখি আর একজন পাগলের সাথে পরিচয় করে। সুযোগ বুঝে বেরিয়ে এলাম, এগোলাম বর্দার ঘরের দিকে। ঘরের দরজায় নক করতে যাব এমন সময় মেজদা হাতটা ধরল। কি করছো এখানে? আগে অসুস্থ মানুষটা একা ঘরে রয়েছেন, তাই একটু দেখতে এসেছিলাম আর কি। বাড়িতে অনেক লোক আছে দেখার, ঠিক আছে? নিজের কাজ করো, বেশি ঘেঁটো না। তদন্ত এগোলো না। অগত্যা রাতে সবার ঘুমনোর অপেক্ষা করা ছাড়া উপায় রইল না। হাতে খুব কম সময়, তাই সবার আগে দিদির ঘরখানা খুঁজতে হবে। সিল্ড ঘরখানার চারপাশটা ভালো করে লক্ষ্য করে খুব সাবধানে ঢুকলাম। কালো রঙের পালিশে মোড়া কাঠের সেকেলের আসবাবপত্রে সাজানো পুরো ঘরটা। একটা পালঙ্ক, একটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল। সেখানে সব সাজের জিনিসই প্রায় এক্সপায়ার হয়ে গেছে। বোধহয় সাজগোজ তেমন পছন্দ ছিল না দিদির। যাই হোক, এদিক সেদিক খুঁজতে খুঁজতে পালঙ্কে পাতা গদির তলায় 3টি ডায়েরির হদিশ পেলাম। আশ্চর্য, পরপর 3 বছরের ডায়েরি, তাও আবার বেডের তলায়। উত্তেজনা ধরে রাখতে পারলাম না। জামার ভিতরে ডায়েরিগুলো ঢুকিয়ে লুকিয়ে প্রবেশ করলাম নিজের ঘরে। 2002 থেকে 2004, 2002 সালের ডায়েরি খুললাম। প্রথম পাতায় লাল রঙের কালি দিয়ে লেখা সৌদামিনী। কিছু পাতা খালি, তারপর আবার কিছু পাতায় লেখা। হয়তো তারিখ পেছে লেখাগুলো লিখেছে দিদি। কিছু কথা সবাইকে বলা যায় না, আবার পেটের ভেতরও রাখা যায় না, তাই তো তোমাকে বলছি ডায়েরি। আজ কলেজ থেকে ফেরার পথে বাসে একজনকে দেখলাম। জানি না কেন চোখ সরাতেই পারছিলাম না তার থেকে। বারবার ওর দিকে চোখ চলে যাচ্ছিল। ভদ্রবাড়ির মেয়ে আমি, অথচ এমন আচরণ করতে লজ্জা লাগছিল না। তবে এদিক ওদিক তাকাতে তাকাতে যখন ওর সাথে চোখে চোখ পড়ল, ইস, কেমন যেন শিহরণ জাগলো সারা শরীরে। আজ আবার ফেরার পথে বাসেও ছিল। আমি যে ওকে এত লক্ষ্য করি, ও কি সেটা টের পায়? আমাকে তো একবারও দেখে না, চাচ্ছি তাই একটা। ভালো করে খেয়াল করেছি, ও 4টের বাসেই ওঠে, সোম, বুধ আর শুক্র করে, আর বটতলায় নেমে যায়। আর যাই হোক, সপ্তাহের এই 3টে দিন আমি কলেজে অ্যাবসেন্ট করব না। হঠাৎ সেদিন স্নান সেরে বারান্দায় চুল শুকোতে গিয়ে দেখি ছেলেটি সামনের চায়ের দোকানে বসে চা খাচ্ছে। ওকে দেখলে কেন যে আমার এরকম হয় বুঝতে পারি না। আজ ওর নাম জানলাম, বিবেক। একই বাসে রোজ একই সময় ফিরতে ফিরতে কেমন একটা বন্ধুত্ব গড়ে ওঠে যাত্রীদের মধ্যে। সেই রকমই একজন ভদ্রলোক ওকে এই নামে ডাকল। আমি ঠিক শুনে ফেলেছি, তুমি বিবেক। উফ, ও যে
কেন দেখে না আমাকে কে জানে। বিবাহিত নয় তো? হে ভগবান, তুমি একটু দেখো, এই ধারণা যেন ভুল হয়। মঙ্গল, বৃহস্পতি আর শনিবার করে ও প্রতিবেশী নগেন কাকার নাতিকে পড়াতে আসে, মানে টিউশনি পড়ায়। তাই সেদিন ওকে দেখেছিলাম চায়ের দোকানে। আজ রিক্সা করে ফিরছিলাম পুজোর কিছু কেনাকাটা করে, দেখি চায়ের দোকানে বসে ও সিগারেট ফুঁকছে। মাথাটা গরম হয়ে গেল। জানি না কি অধিকার বসে রিক্সা থেকে নেমে মুখ থেকে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ঢুকে গেলাম। ইস, এই হাতটা আজ ওকে স্পর্শ করেছে। কি জানি ও কি ভাবছে আমার ব্যাপারে। যাই ভাবুক, আর কথা না বলে পারছি না। অসভ্যটা একবারও কথা বলে না। না, আমাকেই উপায় বার করতে হবে মনে হচ্ছে। সেদিন বটতলায় গেলাম। ওখানে যে ছোটদের পার্কটা আছে, ওখানে গাছের ছাওয়ায় বসে কজন গরিব বাচ্চাদের বিনে পয়সায় পড়ায় নিয়ম করে। মনটা আরও দুর্বল হয়ে পড়ল ওর প্রতি। বাবার হঠাৎই স্ট্রোক হয়েছে, মাও খুব ভেঙে পড়েছে, বড়দাও ব্যবসায় ব্যস্ত, মেজদা হাসপাতাল বাড়ি করে চলেছে, রতনটাও হোস্টেলে। খুব মন খারাপ লাগছে। ভগবান, তুমি সহায় হও। বাবা সুস্থ হয়ে ওঠার জন্য মায়ের সাথে আজ রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিতে গেছিলাম। শাড়ি পরেছিলাম। খুব ইচ্ছে হচ্ছিল ও যদি আমায় আজ একটু দেখত। মন্দিরের বাইরে কিছু গরিব দুঃখী বসেছিল। মা তাদের হাতে প্রসাদ দিচ্ছিল আর নিজের পরিবারের মঙ্গল কামনা করার জন্য তাদের অনুরোধ করছিল। হঠাৎ বললাম মাকে, কিছু গরিব বাচ্চাদের খাওয়াতে চাই, দেখো না কোনোভাবে ব্যবস্থা করা যায় কি না। মা প্রথমে আপত্তি করে, তারপর বাবার সাথে কথা বলে রাজি হয়। আজ মেজদা বটতলায় গেছে বিবেকের সাথে কথা বলতে, কারণ কাছাকাছি ওই একটাই জায়গা আছে যেখানে গরিব শিশুরা একত্রিত হয়। খুব তাড়াতাড়ি আমরা সম্মুখীন হব, দেখো বিবেক। আমি কাল যাচ্ছি ওর কাছে। শিশুগুলির জন্যে নতুন কাপড়ের ব্যবস্থা করেছি, লুচি, আলুর দম, সাথে মিষ্টির বাক্স। উত্তেজনায় হয়তো সারা রাত ঘুম আসবে না। উফ, কাল ওর সাথে আমার প্রথম সাক্ষাৎ। কি জানি কি হবে কাল। প্রথমবার হাত মেলালাম, কথাও বললাম। শিশুগুলোর মাঝে অনেক আলোচনাও হলো। জানলাম ও অনাথ। খুব কষ্টে রাতে চায়ের দোকানে খেটে দিনে পড়াশুনো করে নিজেকে গড়েছে। বেসরকারি চাকরি করে একটা, আর একটা টিউশনি করে। অফিস ফেরত এই শিশুদের পড়িয়ে তারপর বাড়ি ফেরে। বারবার আলাপে একে অপরের মনের কথাগুলি একটু একটু করে সামনে আসতে শুরু হলো। ও জানালো প্রথম দিনেই ওর আমাকে খুব পছন্দ হয়েছিল। আমি নাকি ওর রাতের ঘুম কেড়েছিলাম। তারপর আমার পরিবারের ব্যাপারে জেনে আর এগোইনি। ওর মনে হয় ও আমার যোগ্য নয়, আর আমার মনে হয় আমি ওকে ছাড়া বাঁচব না। বাপ মায়ের পরিচয় নেই বলে ওকে ওরা অপমান করে তাড়িয়ে দিল। আর আমার বিয়ে ঠিক হলো বড়লোক বাড়ির একমাত্র ছেলে রাকেশ মুখার্জির সাথে। বাবার দাদাদের চাপে কিছুই করতে পারলাম না। কাল আমার বিয়ে। আত্মহত্যা করতে অনেক সাহস লাগে, আমার যা নেই। ডায়েরি শেষ। এবার 2003 সালের ডায়েরি। সে কি, এ তো পুরো ফাঁকা। তবে একটা ছবি পড়ল পায়ের কাছে, দিদির ছবি, অপূর্ব। আর যেই লাশটা গতকাল দেখলাম সে যেন সম্পূর্ণ অন্য ব্যক্তি। 2004-এর ডায়েরি খুললাম, এটাও ফাঁকা। এমনি এমনি দিদি ডায়েরি পালঙ্কের নিচে লুকিয়ে রাখবে? কি হলো তারপর? বিয়ে কি আদৌ হলো? উফ,
এতটা কাছে এসেও এমন হতাশা, না। আর একবার সিঙ্গেল পেজ করে ভালো করে দেখি বাকি ডায়েরিগুলো। পাতাগুলো ভালো করে উল্টাতে উল্টাতে এবারে পেলাম গোটা কয়েক ছড়া। জানুয়ারি 2003। কর্ণপাতের খাদ্য গিলে গা ঘিন ঘিন করে, নিজের রক্ত নিজেই খেতে কিভাবে কেউ পারে। ফেব্রুয়ারি 2003। বড় শাখায় চির ধরেছে, পাতা হয়েছে শিথিল, কুঁড়ির আশায় শক্ত আছে, রয়েছে স্বপ্ন মিছিল। একই ডেটে আরও একটা, হ্যাঁ এই তো, লোভী মানুষের লোভের নেশায় লোভেই হবে কাল, বললে বলে বাঁচতে হলে বন্ধ মুখে চল। তারপর হ্যাঁ এই তো, জুলাই 2003। ফুলের কুঁড়ি মাটিতে ঠুসে গাছ করার স্বপ্ন, স্বপ্ন ভেঙে চূর্ণ হবে, কুঁড়ির হবে যত্ন। মানেটা কি এগুলোর? দেখি তো আর কিছু আছে কি না। এই তো, ডিসেম্বর 2004। কুঁড়ি এখন ফুল হয়েছে, রয়েছে যে এক ডালে, অপর ডালে মন মানে না, গাছকে মনে পড়ে। নিজের গাছে কীটের কাছে পড়লেই সব শেষ, যেখানে আছিস থাক না বাপু, ভালোই আছিস বেশ। তারপর ডিসেম্বর 2004। হ্যাঁ, কীটের কাছে খবর গেছে, কুঁড়ি হয়েছে ফুল, আমারও দিন শেষের দিকে নেই কোনো আর কুল। ফুলের খোঁজ পড়লে পরে ভীষণ ক্ষতি হবে, আমারই যদি অন্ত ঘটে কে বলবে তবে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। একটা কবিতার অর্থ এখনো অপরিষ্কার, আরো ছটা। প্রথম ডায়েরিটা পড়ে যা বুঝলাম, সৌদামিনীতি একদম স্বাভাবিক একজন ব্যক্তি ছিলেন। তবে কি পরে এমন কিছু ঘটে যার কারণে দিদি... যাই হোক, অনেক রাত হয়ে গেছে, সকালে আবার এই বাড়ির লোকেরা ঘাট কাজ ছাড়তে যাবে। না, একটু জিরিয়ে নিই। সকালে যখন চোখ খুললাম তখন প্রায় 7টা। অনেকটাই দেরি হয়ে গেছে আজ। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি বর্দা ঘরে একা, বাকিরা এখনো ফেরেনি। সময় নষ্ট না করে গিয়ে বসলাম তার পাশে। বললাম, দাদা আমি সুমন, রতনের হোস্টেলের বন্ধু। আগেই বুঝেছি। একটা কথা জিজ্ঞেস করি, খারাপ ভাববেন না? বলো। আচ্ছা, আপনার এরকম অবস্থা কিভাবে হলো, মানে কবে হলো? সবারই একই প্রশ্ন। আসলে ব্যবসার কাজে জামশেদপুরেই ছিলাম, ওখানেই একটা রোড অ্যাক্সিডেন্টে পা দুটো হাঁটার ক্ষমতা হারায়। আই এম সরি দাদা। সে কি সরি কেন আবার? প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলাম শুধু ছেলেটার মুখ দেখার জোরে, না হলে বাঁচার আশা ছিল না। পায়ের তলা থেকে মাটিটা যেন কেউ কেড়ে নিল। চমকে উঠলাম। ছেলে, পুলিশবাবু থেকে শুরু করে রতন সবাই বলল যে এই বাড়িতে কোনো বাচ্চা নেই। তাহলে জিজ্ঞেস করলাম, ছেলে তা সে কোথায়? এই পরিবেশ থেকে দূরে রেখেছেন বুঝি? বর্দা কথা ঘুরিয়ে বললেন, উফ, আমিও না কি থাকতে কি বলে ফেলি। আমার কথা ছাড়ো, তুমি কি করো ভাই? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দাদা আপনার ছেলে কোথায়? হতাশভাবে দাদা বললেন, সুমন, সে নেই। বলতে বলতে হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে চলে গেলেন দাদা। মনে মনে ভাবলাম, রহস্য তো জটিল থেকে ক্রমশ জটিলতর হয়ে দাঁড়াচ্ছে। এইবারের রহস্যের হদিশ আমি কার থেকে পাবো? অনেক ভাবার পর বুঝলাম, আর যে যাই বলুক, বাবা মা কখনো সন্তানকে নিয়ে মিথ্যে বলতে পারে না। এই মুহূর্তে বড় বৌদি কিনারা। সকলে গঙ্গা স্নান সেরে যখন বাড়ি ফিরল তখন 8:15 বাজে। জলখাবার সারা হলো। বর্দা বললেন, সুমন, পারলে মৎস্যমুখ অনুষ্ঠানটা সেরে বাড়ি ফিরো।
আসলে জানো তো, আমি একজন অথর্ব। বাড়িতে দুদিনের লোকজনের আনাগোনা, অনেক কাজ থাকে। তোমরা থাকলে একটু সাহায্য মেলে। মনে মনে ভাবলাম, এ তো মেঘ না চাইতেই জল। আপনি আপনি এইভাবে বললে কিভাবে যাই বলুন? আচ্ছা দাদা, তাই হবে। তপন ক্ষেপে গেল, বলল, তুই থাক ভাই, আমি চললাম। আমার অফিস না আমাকে এত ছুটি দেবে না। যাবি তো যা, তবে রেখা যে কাল বিষ্ণুপুর আসছে সেটা কিন্তু একেবারে বেকার হয়ে যাবে। ওকে বারণ করে দিই তাহলে। এই, তুই আমাকে আটকানোর জন্য মিথ্যে বলছিস না তো? সে তুই যাই ভাবিস। আমাকে জড়িয়ে ধরে তপন বলল, এই না না, ছি ছি, তুই না আমার ছোটোবেলার বন্ধু, তুই মিথ্যে বলবি কেন? আচ্ছা শোন না, কোন ট্রেনে আসছে রে? কার সাথে? যাই হোক, বিকেলে নামবে, অন্নপূর্ণা হোটেলে এসে উঠবে। আমার জনকেও সাথে নিয়ে আসছে। 4 জন মিলে একসাথে কলকাতায় ফিরবো পরশু। কথা দিলাম। এই যাত্রায় বেঁচে গেলাম। দেখি ফোন করে বলি যদি কাল এখানে আসতে পারে। আমাকে রিয়া না করতে পারবে না। বেরোতে গিয়ে দেখলাম বড় বৌদি সোফায় চুপ করে বসে আছেন, আশপাশটাও ফাঁকা। কাছে গিয়ে দাঁড়াতেই চোখের জলটা মুছে নিল বৌদি। জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন? ওই আর কি, শুধুর কথা ভাবছিলাম। মেয়েটা জীবনে দুঃখ নিয়েই চলে গেল। আচ্ছা দিদির কিসের দুঃখ ছিল? অনেক অনেক পীড়া বুকে বাঁধা ছিল মেয়েটার। বৌভাতের পরের দিনই মেয়েটাকে তাড়িয়ে দিল শ্বশুরবাড়ি থেকে। দোষ কি ছিল মেয়েটার? ফুলশয্যার রাতে নিজেকে সমর্পণ করতে পারেনি সে। সত্যিটা লুকায়নি ও, লুকিয়েছিলাম আমরা, ওর বিয়েতে যাতে বাধা না আসে। কিন্তু ও মিথ্যে দিয়ে জীবন শুরু করতে চায়নি। মাথা ভর্তি সিঁদুর নিয়ে বৌভাতের পরের দিনই মেয়েটা চলে এলো। তারপর নিজেকে ওই একটা ঘরেই বন্দি করে নিল। বাড়ির সবাই ওকে আর আপন করলো না, আর ও নিজেকে গুটিয়ে নিয়েছিল সম্পর্কগুলো থেকে। এই দেখেছো, তোমাকে কী সব বলছি। ওইদিকে ছেলেটার খাবার সময় হয়ে গেল গো, যাই এবার। হ্যাঁ, দ্রুত সোফা ছেড়ে উঠে চলতে শুরু করলো বৌদি। আমিও বললাম, বলছি, আমি কি খোকনকে দেখতে পারি? ভুরু কুচকিয়ে বৌদি কিছুক্ষণ তাকালেন আমার দিকে, তারপর বললেন, এই বলছি, তুমি আমার খোকনকে আমার থেকে কেড়ে নেবে না তো? ছি ছি, কেন? কখনোই নয়। ঠিক আছে, চলো চলো, তাহলে তুমি চলো। বৌদির পেছন পেছন এগোলাম। ঘরে প্রবেশ করতেই দেখলাম একখান কাঠের দোলনায় হাত বাড়িয়ে বৌদি খোকনকে কোলে তুলে নিয়ে আমার দিকে এগিয়ে এলেন। কাছে যেতেই বুঝলাম এই যে পুতুল। তৎক্ষণাৎ মেজ বৌদি আমার হাতটা টেনে ঘর থেকে বার করে আনলেন। আঘাত দিও না, দিদি ওই পুতুল নিয়েই থাকে, ওই ওর সন্তান। মানে ওনার ছেলে নেই, জীবিত নেই। সে কি? কি হয়েছিল? তুমি বাইরের একজন, সব কথা কি তোমায় বলা যায়? ঠিক আছে, বলতে হবে না, শুধু এটুকু বলুন কবে হয়েছিল। গত বছর জুলাই মাসে। এই বলে মেজ বৌদি চলে গেলেন। যত তাড়াতাড়ি সম্ভব অপুর ঘরে প্রবেশ করে ডায়েরিগুলো বের করে ছড়াগুলির তারিখ মেলানোর চেষ্টা করলাম। জুলাই, গত বছরের জুলাই, হ্যাঁ এই তো পেয়েছি। জুলাই 2003। ফুলের কুঁড়ি মাটিতে ঠুসে গাছ গড়ার স্বপ্ন, স্বপ্ন ভেঙে চূর্ণ হবে, কুঁড়ির হবে যত্ন। স্ট্রেঞ্জ, বাকি কবিতাগুলো আরেকবার দেখি। এই তো ডিসেম্বর 2004। কুঁড়ি এখন ফুল হয়েছে, রয়েছে যে এক ডালে, অপর ডালে মন মানে না, গাছকে মনে পড়ে। নিজের কাছে কীটের কাছে পড়লেই সব শেষ, যেখানে আছিস থাক না বাবু, ভালোই আছিস বেশ। আমার সন্দেহ যদি ঠিক হয় তবে বাচ্চাটা এখনো জীবিত। সবটাই তারিখের খেলা।
ছড়া তো নয়, সবকটি ধাঁধা। তারিখগুলো জানলেই ধাঁধার সমাধান সহজ হবে। ছড়াগুলো ভালো করে তারিখ অনুসারে মুখস্থ করে ফেললাম। না, আর দেরি নয়। এমনি অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। নিজের মতন করে বাকি তদন্তগুলো সারতে থাকলাম। রিয়ার সাথে কথা হয়ে গেছে, ওকেও কিছু ব্যাপারে অনুসন্ধানের কাজ দিয়েছি। আশা করি কাল ওর আসার আগেই সবটা সারা হয়ে যাবে। ওইদিকে পুলিশবাবুকে সমস্ত বিষয় জ্ঞাত করে দিলাম। হাতের সূক্ষ্ম কাজগুলি সেরে ফেললাম। এবার শুধু ফলাফলের অপেক্ষা। আগামীকাল দিদি শ্রাদ্ধের অনুষ্ঠান। বাড়িতে অনেক লোকের আনাগোনা হবে। আর কালকের দিনটায় এই বাড়ির পরিস্থিতির বিশাল পরিবর্তন ঘটবে। সকালে লুচি আর আলু চচ্চড়ি উপভোগ করলাম। লোকেদের মাঝে কিছু দৌড়াদৌড়িও করলাম, ওই অনুষ্ঠান বাড়িতে যা হয় আর কি। দুপুরে ঘি ভাতের সাথে ডাল, বেগুনি, তারপর ছেঁচড়া, ধোকার ডালনা, পনির, পাতুরি আর দই মিষ্টি দিয়ে ভুড়ি ভোজ ছাড়লাম। একেবারে শেষ ব্যাচে। একান্ত আপন ছাড়া সকলেই তখন নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়েছে। পুলিশবাবুকে ফোন করে বললাম এইবার সময় এসে গেছে। তার মিনিট 10 মধ্যেই হাজির হলেন তিনি। শেখরবাবু বললেন, বলছি খুব জরুরি দরকারে এখানে আসা, সবাই একত্রিত হয়ে একটি ঘরে বসুন তো। তাই করা হলো। চোখ বুলিয়ে নিয়ে দেখে নিলাম সবাই আছে কিনা। দেখলাম না, সবই ঠিক আছে। এবার আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি কিছু বলতে চাই আপনাদের। আমার একটা পরিচয় আপনারা জানেন, কিন্তু আরও একটা পরিচয় আছে যা আপনাদের সকলেরই অজানা। শুধু কাকাবাবু আর বর্দা গতকাল জেনেছেন এবং সেই সূত্রে আমাকে অনেক সাহায্যও করেছেন। এখন আপনাদেরও জানার সময় এসেছে। আমি একজন লাইসেন্সপ্রাপ্ত ডিটেকটিভ, আর এই যে এটা আমার পরিচয়পত্র। এই বাড়িতে ঘটে যাওয়া একটা অঘটনের সাক্ষী হওয়ার মাধ্যমে অনেকগুলো অঘটনের কারণগুলো গুছিয়ে নিতে এতদিন থাকা আমার এখানে। গোছাতে পেরেছি। থ্যাঙ্কস টু কাকাবাবু অ্যান্ড বর্দা, আর অবশ্যই সৌদামিনীদি। সকলে থতমত খেয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রতন বলল, তুই গোয়েন্দা আর 3 দিন ধরে এইসব ঘটনার কারণ খুঁজছিস? ছি ছি, আমাকে একবার জানালিও না। শান্ত বৎস, শান্ত। আমার কথা শেষ হোক, তারপর যার মনে যা সংশয় আছে সব উত্তর দেব, কথা দিলাম। প্রথম বিষয়, সৌদামিনীতি আত্মহত্যা করেনি। অপ্রত্যাশিত একটা ঘটনা। বিনা পরিকল্পনায় হঠাৎই তাকে গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেলা হলো। এ তুমি কি বলছো খোকা? মেয়েটা আমার নিজেকে শেষ করেনি? কে তাহলে এমন সর্বনাশ করলো আমার? শক্ত হন কাকিমা, আপনাদের খুব আপনজন এই ধরনের কাজ করেছে। শুধু তাই নয়, বর্দার অ্যাক্সিডেন্ট, বড় বৌদির সন্তান কেড়ে নেওয়া আর দিদির হত্যা সবই একই ব্যক্তি নিজে হাতে করেছে। কি? কে কে দয়া করে বলো, আমার সংসারটা তছনছ কে করলো? রতন, বলছিলাম তুই কি কিছু বলতে চাস এ বিষয়ে? মানেটা কি? কি বলতে চাইছিস তুই? আমাকে জিজ্ঞেস করছিস কেন? না 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 না, ছি, আমি কখন বললাম তুই করেছিস? বললাম কিছু বলতে চাইছিস কিনা এ বিষয়ে। যাক, বাদ দে। আচ্ছা, বর্দার যেদিন অ্যাক্সিডেন্ট হলো, জামশেদপুরে তুই কি করছিলিস? তোর পাসবুক বলছে 2003 সালের ফেব্রুয়ারিতে তুই খোসলা ট্রাভেলস থেকে টিকিট নিয়ে জামশেদপুর গিয়েছিলিস। তুই চাইলে আমি ওদের রেজিস্টারে তোর হাতে করা সাইন দেখাতে পারি। হ্যাঁ, গেছিলাম আমি আমার এক বন্ধুর বাড়ি। মা বাবা রাজি হতো না কোনো পার্টি অ্যাটেন্ড করার বিষয়, সেই কারণেই গেছিলাম। বেশ, তা পার্টি করতে গিয়েছিলিস, ভালো কথা। তার জন্য তোর 1 লক্ষ টাকার প্রয়োজন হলো কি কারণে? সুমন, তোর খেলা বন্ধ কর। 1 লাখ টাকা লেগেছিল কোনো কারণে। সবসময় সব কিছু মনে থাকে নাকি? ঠিক আছে, বুঝলাম।
আচ্ছা, তোর বন্ধুর নাম কি? আমজাদ আহমেদ? নামটা শুনে চমকে দুপা পিছিয়ে গেল রতন। কি হলো রতন? বাকিটা তুই শোনাবি নাকি আমি? যাক, আমি তাহলে বলছি। বড়দা, আমজাদ আহমেদের লরিতে আপনার অ্যাক্সিডেন্ট হয়। পুলিশের মারে সে রতনের নাম তো বলেইনি, কিন্তু হুলিয়া হুবহু মিলে গেছে। রতন ভুঁড়ো কুচকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বড় বৌদির হাত ধরে বললাম, বড় বৌদি, নীল জীবিত। স্ফীত চোখে আমার জামার কলারখানা ধরে বৌদি বললেন, কি কি তুমি কি বলছো? তুমি জানো এক মাকে তুমি আশার আলো দেখাচ্ছ? এই কথা মিথ্যে হলে ভগবান তোমাকে ক্ষমা করবেন না। মায়ের ছেলে আজই মায়ের কাছে ফিরে আসবে। আমার কথাটা শুনে বৌদি দৌড়ে বর্দার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। জুলাই মাসে 1 মাসের বাচ্চাটা জ্বর নিয়ে হসপিটালে অ্যাডমিট হলো, আর সেখান থেকেই একজন নার্সের হাতে 30,000 টাকা দিয়ে বাচ্চাটিকে মেরে ফেলার জন্য আদেশ দিয়েছিল রতন। কিন্তু ভদ্রমহিলা টাকাটা দরকারের বশে নিয়েও কাজটি করতে পারেনি। সৌদামিনীর দিকে টাকাটা ফেরত দিয়ে দেয়। তাকে সত্যিটা বলে দিয়েছিলেন তিনি, আর দিদি ওনাকে এই বিষয়ে কাউকে কিছু না বলার অনুরোধ করে। তারপর বাচ্চাটাকে নিয়ে দিদি চলে যান কোথাও একটা। 30,000 টাকাটা দিদির আলমারিতে ঠিক ওই বান্ডেল হিসেবেই গোছানো আছে। তার উপর আবার রতনের নামও লেখা আছে। সম্ভবত দিদি নিজেই লিখে রেখেছিলেন। রতন রক্তপূর্ণ চোখ দুটো আমার দিকে ঘুরিয়ে বলল, কোনো প্রমাণ ছাড়া তুই যা বলবি তাই সবাই মানবে? ভুলে যাস না আমি এই বাড়ির ছেলে। তুই বাইরের একজন হয়ে যা খুশি তাই বলে যাবি, আর আমরা সকলে সেটা মুখ বুজে শুনে যাব, সেটা কিন্তু নয়। আচ্ছা, তাই নাকি? 1 মিনিট। রিয়া? রিয়া সেই নার্সকে নিয়ে হাজির হলো। নার্সকে দেখেই বৌদি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ইনি তো আমার নীলকে দেখতেন। বলো না গো, আমার ছেলেটা কোথায় বলো না। নার্স মাথা নিচু করে বললেন, টাকাটা নিয়েছিলাম আমার সন্তানের চিকিৎসার জন্য, কিন্তু টাকা হাতে পাওয়ার পরই সে আমাকে ছেড়ে চিরকালের মতো চলে যায়। আর পাপের বোঝা টানতে পারছিলাম না, তাই ওনাকে ফেরত না দিয়ে যেই ভদ্রমহিলা সারা রাত জেগে হসপিটালে বসেছিলেন বাচ্চাটার আরোগ্য কামনা করে, তাকেই সব বলেছিলাম। বিশ্বাস করুন, আমি জানি না বর্তমানে বাচ্চাটা কোথায়। এতক্ষণে মেজদা বলে উঠলেন, এত ক্ষতি কেন? কি কারণ? আমরা যে একে অপরের রক্তের সম্পর্কে জড়িয়ে। লোভী মানুষের লোভের নেশায় লোভেই হবে কাল। বললে বলে বাঁচতে হলে বন্ধ মুখে চল। এর অর্থ? সৌদামিনীর দিকে মেরে ফেলার হুমকি। আর হেয়ালি নয়, স্পষ্টভাবে বলো, এত কথা তুমি জানলে কিভাবে? শুধু তো তোমার এই বাড়ি পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছিল। দিদির ঘর সার্চ করার সময় 3টে ডায়েরি পাওয়া যায়। সেখানে দিদি কিছু ছড়া লিখেছিলেন। যেমন ধরুন, কর্ণপাতের খাদ্য গিলে গা ঘিন ঘিন করে, নিজের রক্ত নিজেই খেতে কিভাবে কেউ পারে। জানুয়ারি মাসে দিদির কানে কিছু কথা যায়। রতন তার বড়দাকে অর্থাৎ নিজের রক্তকে শেষ করার পরিকল্পনা করছে। এই বিষয়টি সম্ভবত দিদি কোনোভাবে শুনে ফেলে। তারপর ধরুন, এখানে যেটা রয়েছে, মানে বড় শাখায় চির ধরেছে, পাতা হয়েছে শিথিল, কুঁড়ির আশায় শক্ত আছে, রয়েছে স্বপ্ন মিছিল। ফেব্রুয়ারিতে দাদার অ্যাক্সিডেন্টে পা দুটো অচল হয়ে পড়ে। তখন বড় বৌদি সন্তান সম্ভবা, তাই মনকে দুর্বল হতে দেয়নি কেউ। সন্তানকে নিয়ে বাকি জীবনটা বাঁচার স্বপ্ন বুনেছিল তারা। 11ই ফেব্রুয়ারি লিখেছে দিদি, অর্থাৎ যেদিন দাদা পঙ্গু পা নিয়ে বাড়ি ফেরে। তারপরে এই যে, ফুলের কুঁড়ি মাটিতে ঠুসে গাছ গড়ার স্বপ্ন, স্বপ্ন ভেঙে চূর্ণ হবে, কুঁড়ির হবে যত্ন। জুলাইতে নীল অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হয়। 17ই জুলাই দিদি এটি লিখেছে, যেদিন নীল নিখোঁজ হয়।
কীটের কাছে খবর গেছে কুঁড়ি হয়েছে ফুল, আমারও দিন শেষের দিকে নেই কোনো আর কুল। ফুলের খোঁজ বললে পরে ভীষণ ক্ষতি হবে, আমারই যদি অন্ত ঘটে কে বলবে তবে। কুঁড়ি অর্থাৎ নীল বড় হয়েছে, মানে বুঝেছেন, সে জীবিত। কিন্তু এই খবর রতনের কাছে এসে গিয়েছিল, তাই দিদির প্রাণ সংশয় ছিল। সেদিন দুপুরে রতন দিদিকে ধস্তাধস্তি করেও কোনো ফল মিলল না যখন, তখন হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিলাম। ও শেষ, তার সাথে নীলের সন্ধানও শেষ। হ্যাঁ মেরেছি, স্বীকারও করলাম, কিন্তু তাতে কি এসে যায়? দিদি তার ছড়ায় আমার নামই উল্লেখ করেনি। এতে কিছু প্রমাণ হয় না যে আমি দিদিকে মেরেছি। আমার দিকে সবাই অবাক হয়ে তাকালো। আমি আলতো হেসে বললাম, চড়াগুলো ভালো করে শুনিস নে রে শেয়াল পণ্ডিত, দিদি বারবার তোর নাম নিয়েছে। KIT কিট অর্থাৎ শিয়াল ছানা। বন্ধুদের দেওয়া ছেলেবেলার নাম তোর। হোস্টেলে এই নামে ডাকতাম আমরা। তোর দিদির সাথে সেকালে একবার আলাপও হয়েছিল, মনে আছে সে কথা? তোর নামখানা শুনে এসে লুটোপুটি খেয়েছিল সেদিন। হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ের পরে শুধুকে এই নামে খ্যাপাতে শুনেছি অনেকবার। সারাটা জীবন শুধু বর্দার মতো হ, বর্দার মতো হ বলে মাথাটা খারাপ করে দিয়েছ তোমরা। বর্দার কথায় আমার স্কুল ঠিক হলো, হোস্টেল ঠিক হলো, এমনকি কলেজটাও তার পছন্দের মতো ভর্তি হলাম। নিজেরা বাড়িতে থেকে পড়াশুনো করলো আর আমাকে হোস্টেলে ফেলে দিল। আমি সারাটা জীবন বাড়ি ব্যবসা থেকে দূরে থাকলাম, আর বর্দা সম্পূর্ণটা নিজের কবজায় করে নিল। এমনকি মেজদারও করুণ অবস্থা ছিল এই সংসারে। একটা টাকা লাগলেও বর্দার কাছ থেকে হাত পেতে নিতে হতো। তাই বর্দাকে সরিয়ে দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম বর্দা শেষ তো ঝামেলাই শেষ। কিন্তু না, নীল এসে হাজির হলো হঠাৎ। ও আবার বড় হয়ে আমাদের ছেলে মেয়েদের জ্বালাবে। তাই ওকেও শেষ। বড় বৌদি সজোরে একটা চড় বসালেন রতনের গালে। তারপর বললেন, তোর মেজদাও কি এইরকমই ভাবে? জিজ্ঞাসা করে দেখ তো একবার। বড় বৌদি, ছি ছি, কখনো না। ব্যবসা বাবা শুরু করলেও তাকে দাঁড় করিয়েছে দাদা। রাত দিন এক করে নিজের ছেলের মতো মানুষ করেছে আমাদের। আমি হোস্টেলে থেকে পড়তে চেয়েছিলাম, কিন্তু তখন আমাদের অবস্থা সেই রকম ছিল না। তাই দাদা রতনকে খুব ভালো ভবিষ্যৎ দিতে চেয়েছিলেন, আর এই হতভাগা কি ভেবে, ছি 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 ছি, ভাবতেও ঘেন্না করছে তুই আমার ভাই। সব কিছুর মাঝে বর্দা হুইল চেয়ারটা আমার কাছে এগিয়ে নিয়ে এলেন। দুহাত জড়ো করে বললেন, ও সুমন, আমি এসব কিছু জানি না। জানার আগ্রহ শুধু একটি বিষয়, আমার ছেলেটা কই? ওর হদিশ কি সুদূর সাথে সত্যিই শেষ? না দাদা না, দিদি সবার প্রথম ওর হদিশটাই দিয়েছিল। পকেট থেকে ফোনটা বার করে বললাম, হ্যালো, এবার সময় হয়েছে। ঘরের দরজা খুলে একটি খোদে সোনা প্রবেশ করল একজন যুবকের হাত ধরে। প্রশ্নবোধক চোখগুলো সকলকে এদিক ওদিক দেখতে থাকল। বড় বৌদি দৌড়ে তার কাছে যেতেই কচি হাত দুটো দিয়ে ভদ্রলোকের পা ঝাপটে ধরল সেই খোদে সোনা। মেজদা চিনতে ভুল করেননি। তিনি বললেন, বিবেক? হ্যাঁ, এই একটা মানুষকেই দিদি একমাত্র চোখ বুজে ভরসা করত। কিন্তু তুমি জানলে কি করেছে ও বিবেকের কাছে আছে? শুধু দিদির শবদেহে নয়, দিদির ঘর খোঁজার সময় প্রায় 8 জায়গায় এই একই ছড়া চিরকুট মিলেছিল। কোন ছড়া? বট গাছের ছায়ার নিচে কৃষ্ণচূড়া ফুল, কোষ্টি কালো পাথর ঠেসে রয়েছে মাথার চুল, ভুবন ভরা ফুলের মাঝে রয়েছে যে এক কুঁড়ে, রক্তের টান সেথায় আছে যত্ন পাতায় মুড়ে। দিদির লেখা 2002 সালের ডায়েরি থেকে জেনেছি বটতলা অর্থাৎ রাধাকৃষ্ণ মন্দির, আর ওখানে কৃষ্ণচূড়ায় সজ্জিত ময়ূর পালক।
যা এই সূত্রে ময়ূরকুঞ্জ পার্ক বোঝাচ্ছে, যেখানে বাচ্চাদের বিবেকদা পড়ান। রক্তের টান সেখানেই আছে। বিবেকদা বৌদির হাতে নীলকে তুলে দিলেন। নীল, প্রথমে একটু কান্নাকাটি করলেও কয়েক মিনিটে মায়ের গন্ধ চিনে নিল নীল। সেই দৃশ্য যে কতটা তৃপ্তিদায়ক ছিল তাহা বলে বোঝানো সম্ভব নয়। ওইদিকে রতন গ্রেপ্তার হলো। ওকে বললাম, খুব খারাপ লাগছে রতন, তুই আমার খুব কাছের বন্ধু ছিলিস, কিন্তু মানসিকভাবে তুই যে এতটা নিচু ভাবতে পারিনি কোনোদিন। এইবার তপন বলল, ভাই, তুই এই রকম একটা কাজের জন্য এখানে রয়ে গেলি, আর আমি তোকে কি না কি বলে গেলাম। সেসব তো ঠিক আছে, তবে তোর রেখাকে রিহা আনতে পারিনি ভাই, কিছু মনে করিস না। ছি ছি, আর লজ্জা দিস না ভাই। পরিবারের সকলে আমাকে ধন্যবাদ জানালো, কিন্তু কাকিমার চোখের জল থামে না। তিনি বললেন, আমার তো মেয়ে ছেলে দুই গেল, আমি কি করে নিজেকে সামলাবো? আমার মতো একজন অধমকে কি ছেলে মানা যায় না কাকিমা? আমাকে বুকে জড়িয়ে ধরলেন কাকিমা। অঞ্জনদাকে কল করে বাকি ব্যাপারগুলো বিশ্লেষণ করলাম। সেও আমাকে অভ্যর্থনা জানালো। সত্যি কখনো ভাবিনি একটা ভ্রমণ আমার জীবনের প্রথম কেস হয়ে দাঁড়াবে। শুনছিলেন আজকের গল্প সবের সাক্ষী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।